সেই মাস্টার প্ল্যান নিয়ে কথা বলবো। দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই বার কাউন্সিল যে পরীক্ষা হয়, এই পরীক্ষার প্রশ্ন ধাঁধা, এই যে প্রশ্ন ধাঁধা কিভাবে প্রশ্ন করে আপনাকে ধাঁধায় ফেলে দেয়, এই প্রশ্ন ধাঁধা নিয়ে কথা বলবো। এরপরে আমরা যে কনসেপ্টটা নিয়ে কথা বলবো বা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই বার কাউন্সিল সিলেবাসের যে 7টা বিষয় আছে সেই 7টি বিষয়ে কি কি পড়তে হবে, আপনাকে কি কি পড়তে হবে। আর সর্বশেষ যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সহজে পাশের উপায়, সহজে পাস। তাহলে দেখেন যে বার কাউন্সিল প্রিলি পরীক্ষার জন্য যে বিষয়গুলো দেখতেছে সবগুলোই গুরুত্বপূর্ণ। প্রথম দেখবো আমার প্রিলি প্রস্তুতির জন্য আমার এই মুহূর্তে কি মাস্টার প্ল্যানটা আমাদের প্রয়োজন। দ্বিতীয় দেখবো যে প্রশ্ন ধাঁধা, এই প্রশ্ন ধাঁধাটা আমরা কিভাবে জয় করতে পারি, বার কাউন্সিলের প্রশ্ন ধাঁধা, অর্থাৎ আমরা বার কাউন্সিলের যে ট্রাপে না পড়ে বার কাউন্সিলকে কিভাবে ট্রাপে ফেলতে পারি, এই বিষয়টা নিয়ে কথা বলবো। 7টি বিষয়ের আমাদের যে 7টা সাবজেক্ট আছে বার কাউন্সিল সিলেবাসের, সেই 7টা সাবজেক্টের কোন কোন বিষয় আমাদের পড়তে হবে, এবং আমরা সর্বশেষ দেখব যে যদি আমরা খুব সহজে পাস করতে চাই সেই খুব সহজে পাস করার উপায়টা কি। তাহলে আপনাদের আবারও বলবো যে যারা ক্লাসটা এখনো শেয়ার দেন না শেয়ার দিবেন, এবং যারা আপনাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিবেন, যারা অলরেডি লিখিত পরীক্ষা দিয়েছেন তারাও একটু শেয়ার দিয়ে দিবেন যাতে অন্যরা উপকৃত হতে পারে। তাহলে আমরা প্রথম যে কনসেপ্টটা সেটা চলে যাই মাস্টার প্ল্যান। দেখেন এই বার কাউন্সিল পরীক্ষাটা হচ্ছে আপনার একটা যুদ্ধের মতো পরিস্থিতি, অর্থাৎ আপনি একজন যোদ্ধা, আপনি একজন ফাইটার্স। তো আপনি যখন বার কাউন্সিল ফাইটার্স, যদি কেউ ফাইটার্স হয় তাকে বেশ কয়েকটা জিনিস ফাইট করতে গেলে বা যুদ্ধ করতে গেলে তাকে বেশ কয়েকটা জিনিস মাথায় রাখতে হয়। প্রথম যে জিনিসটা তাকে মাথায় রাখতে হয় যে আমার কাছে কতজন সৈন্য আছে, এটা ইম্পর্টেন্ট, যে আমি যুদ্ধ করব আমার কাছে কতজন সৈন্য আছে বা আমি যাদেরকে নিয়ে যুদ্ধ করব তারা আসলে কতজন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেকেন্ড যে ইম্পর্টেন্ট বিষয়টা সেটা হচ্ছে আমি যে আমার কাছে যে তাহলে বললাম যে আপনারা হচ্ছে বার কাউন্সিল ফাইটার্স, আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে এই দুইটা টাইম ফ্রেমের যে বিষয়টা, এবং আপনাকে কি কি পড়তে হবে, এই দুইটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। তাহলে আবার একটু রিপিট করি, একটু বোধহয় নেটওয়ার্কের কারণে অনেকেই শুনতে পারেন না বা দেখতে পারেন না। আচ্ছা, আবার কথাটা একটু রিপিট করি যে আপনি একজন ফাইটার্স, যখন আপনি একজন ফাইটার্স আপনার কাছে দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, বা আপনি যখন যুদ্ধে যাবেন, যুদ্ধে যাওয়ার আগে আপনাকে দুইটা জিনিস দেখতে হবে যে আমার কাছে কতজন সৈন্য আছে, আর একটা হচ্ছে আমার কাছে কি কি অস্ত্র আছে, এই অস্ত্রগুলো আমি কিভাবে ব্যবহার করব, এই দুইটা জিনিস দেখতে হবে আপনাকে। তেমনিভাবে বার কাউন্সিল পরীক্ষা দিতে গেলেও আপনাকে দুইটা জিনিস দেখতে হবে। প্রথম যে বিষয়টা দেখতে হবে আমার কাছে এখন সময় আছে কত, এবং আমাকে কি কি পড়তে হবে। তাহলে এই টাইম ফ্রেম অনুযায়ী যদি আপনি একটা প্ল্যান তৈরি করতে পারেন এবং আপনাকে কি কি পড়তে হবে এটা যদি আইডেন্টিফাই করতে পারেন, আপনার প্রস্তুতির 50% এখানে ডান। অর্থাৎ এই দুইটা কাজ করতে পারলে আপনার প্রস্তুতির 50% এখানে শেষ। বাকি যে 50% আছে সেগুলো হচ্ছে এটা এক্সিকিউট করা, এই এক্সিকিউট করতে পারলে বাকি 50% শেষ। এবং এই প্ল্যানটা যদি আপনি এক্সিকিউট করতে পারেন এবং এই প্ল্যান এক্সিকিউট করে যদি কেউ ফেল করে তাহলে আমাকে সে ধরবে। ঠিক আছে, তো যাই হোক আমরা চলে যাই। তাহলে আপনার কাছে মোটামুটি 90 দিন আছে। এখন 90 দিনে আপনাকে এই যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলো অন্তত 3বার পড়ে শেষ করতে হবে, 3বার মিনিমাম। এটাকে রিভাইজ করতে হবে অন্তত 5বার, এবং আপনাকে এখানে মানসম্মত মডেল টেস্ট দিতে হবে মিনিমাম 20টা। ঠিক আছে, তাহলে এই 3টে কাজ করতে হবে। অর্থাৎ এই 90 দিনের মধ্যে আপনাকে এই মূল যে বিষয়গুলো আছে 7টা সাবজেক্ট 3বার শেষ করতে হবে, 5টার মিনিমাম আপনাকে মডেল মানে 5বার আপনাকে অবশ্যই রিভিশন দিতে হবে, এবং আপনাকে মিনিমাম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে 20টা মানসম্মত মডেল টেস্ট দিতে হবে। আচ্ছা, মাইক্রোফোন লাগানো আছে, কোনো সাউন্ডে কি কোনো সমস্যা হচ্ছে? মাইক্রোফোন লাগানো আছে, না, সাউন্ড তো ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে 90 দিনের মধ্যে আমরা দেখেন যে 7টা সাবজেক্ট আছে, সেই 7টা সাবজেক্টকে আমরা 2টা ভাগে ভাগ করতে পারি। প্রথম যে ভাগটা আছে এখানে আমরা পাই দেওয়ানি রিলেটেড কিছু আইন পাই, দেওয়ানি রিলেটেড আইন। আর একটা ক্যাটাগরির যে আইনগুলো পাই সেটা হচ্ছে ফৌজদারি রিলেটেড আইন পাই, ফৌজদারি রিলেটেড আইন। তাহলে দেওয়ানি রিলেটেড যে আইনগুলো পাই এটা দেখি, আমাদের সিপিসি নামক একটা আইন আছে বা দেওয়ানি কার্যবিধি।
এরপর এসআর অ্যাক্ট নামে একটা আইন আছে, আর একটা হচ্ছে তামাদি আইন নামে একটা আইন আছে। এগুলোকে আমরা দেওয়ানি রিলেটেড আইনগুলো। ফৌজদারি রিলেটেড আইনদের যেগুলো আছে এগুলোর মধ্যে সিআরপিসি নামে একটা আইন আছে বা ফৌজদারি কার্যবিধি আছে। এটার একটা ব্যাপক চেঞ্জ হয়েছে, চেঞ্জ নিয়ে অলরেডি একটা ক্লাস নিয়েছি, আগামীকালকে একটা ক্লাস আছে সংশোধন নিয়ে, আপনারা দেখতে পারেন। এরপরে একটা যে আইনটা আছে সেটা হচ্ছে পেনাল কোড, বা যেটাকে আমরা পিসি বলে থাকি সংক্ষেপে, পেনাল কোড নামে একটা আইন আছে। এরপরে যে আইনটা আছে সেটাকে আমরা বলে সাক্ষ্য আইন বা এভিডেন্স অ্যাক্ট নামে একটা আইন আছে। এরপরে এর দুইটাই আসলে কোনোটার মধ্যেই পড়ে, একটা বার কাউন্সিল রিলেটেড, সেটা হচ্ছে বার রুলস এন্ড অর্ডার নামে একটা আইন আছে। ঠিক আছে, তাহলে এই মোট 7টা বিষয় আমাদের মাথায় রাখতে হবে বা পড়তে হবে। এখন ধরেন এই 7টা বিষয়ের মধ্যে আপনাকে একটা টাইম ফ্রেম করতে হবে যে আমি এই সাবজেক্টটা এই দিনে, এই সাবজেক্টটা এই কয়দিনে, এই সাবজেক্টটা এই কয়দিনে শেষ করব। প্রাথমিকভাবে আপনার যেহেতু টাইম ফ্রেমটা হচ্ছে 90 দিন, আপনাকে অবশ্যই যে দেখেন সিপিসি আপনাকে ধরেন আমি যদি বলি সিপিসি আপনাকে 8 দিনের মধ্যে শেষ করতে হবে, এসআর একটা আপনাকে 2 দিন, তামাদি আইন আপনাকে 2 দিন, সিআরপিসি আপনাকে 8 দিন, পেনাল কোড আপনাকে 8 দিন, এভিডেন্স আপনাকে 5 দিন এবং বার কাউন্সিল রুলস এন্ড অর্ডার যেটা আছে এটা আপনাকে 2 দিন। এটা প্রাথমিকভাবে আপনাকে একটা টাইম ফ্রেম করে নিতে হবে। তাহলে দেখেন 3 8 24, আর এখানে যায় হচ্ছে 4, 24 আর 4 28 দিন, 28 আর হচ্ছে এখানে আছে 5, এই 32 দিন, আর এই আছে 2 দিন, 32 দিন আর 2 দিন 34 দিন। এই 34 দিন অথবা 35 দিনের মধ্যে আপনাকে এই প্রথম যে কোনো ভাবে হোক যতটা এফোর্ট দিয়ে যতটা এফোর্ট প্রয়োজন ততটা এফোর্ট দিয়ে আপনাকে হচ্ছে এই 35 দিনের মধ্যে, প্রথম 90 দিনের মধ্যে 35 দিনের মধ্যে এই সাবজেক্টগুলো শেষ করতে হবে। ঠিক আছে, এবং এগুলো বুঝে বুঝে শেষ করতে হবে, নট মুখস্থ। এখন যে বার কাউন্সিলের প্রশ্ন প্যাটার্ন প্রিলি বলেন বা লিখিত বলেন, আপনি যদি মুখস্থ করে যান, আমি একটু পরে দেখাবো প্রশ্ন প্যাটার্ন নিয়ে কথা বলবো, এইটা যদি মুখস্থ করে যান আপনাকে আসলে পাস করার সম্ভাবনা একদম ক্ষীণ। এবং যারা মুখস্থ করে যায় ম্যাক্সিমাম স্টুডেন্ট ফেল করে। দ্যাট মিন্স হচ্ছে আপনাকে এখানে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে এইগুলোকে আয়ত্তে আনতে হবে। আয়ত্তে আনার পরে তাহলে আমরা যেটা পেলাম যে আমাদের সময় 90 ডেজের মধ্যে 35 ডেজের মধ্যে আমরা এটাকে একবারে কি করব, প্রথম একবার এটাকে আমরা শেষ করব একবার। এটা কিভাবে, একদম হচ্ছে বুঝে বুঝে। এরপরে এই টাইম ফ্রেমটাকে আমরা অর্ধেক করে আনবো, অর্থাৎ দ্বিতীয় দিকবারে যেটা সেটা হচ্ছে 20 দিনের মধ্যে এই সাবজেক্টগুলো আবার শেষ করব, 20 দিনের মধ্যে আরেকবার। এবং এরপরে এই টাইমটাকে আমরা আরো শর্ট করে আনবো, এটা আমরা 10 ডেজের মধ্যে এটাকে আরেকবার শেষ করব। ঠিক আছে, তাহলে দেখেন আমাদের মোট সময় গেল 35 38 65 দিন। এই 65 দিনের পরে আমাদের হাতে থাকে আরো 25 ডেজ। এই 25 ডেজ আমরা কি করব, এই যেগুলো পড়েছি এইগুলোকে বারবার রিভাইজ দিব, আর কোনো কাজ নাই। যেটা পড়েছি এটা বারবার রিভাইজ দিব, যেটা ভুলে যাচ্ছে এটা রিভাইজ দিব, চোখ বন্ধ করে একটু পড়ার চেষ্টা করব, বন্ধুদের সাথে একটু কুইজ খেলবো, আর হচ্ছে মানসম্মত কিছু মডেল টেস্ট দিব। তাহলে আপনার টাইম ফ্রেমটা এরকম হওয়া উচিত যে আপনি এখন থেকে প্রিপারেশনটা এমন ভাবে করবেন, যদি পাস করতে চান, তাহলে আপনাকে মাথায় রাখতে হবে আমি এই টোটাল আইনটা যে 7টা সাবজেক্ট আছে এটা পরবর্তী 65 দিনের মধ্যে মিনিমাম 3 বার শেষ করব, 3 বার পড়ব, এবং এই 3 বার পড়ার পরে আমি বাকি যে দিনগুলো আছে এই দিনগুলোতে মানসম্মত মডেল টেস্ট দিব এবং এগুলো মেমোরাইজ করার চেষ্টা করব, যেটাকে বলি প্রত্যেক দিন আমি 7টা সাবজেক্ট রিভাইজ করব। যদি এই সিদ্ধান্তে উপনীত হয়ে এইভাবে আপনি আপনার 90 ডেজ এক্সিকিউট করতে পারেন, তাহলে এইভাবে এক্সিকিউট করে যদি কেউ প্রিলিতে ফেল করে আমাকে সে ধরবেন, এবং আপনার আগামী বছর এই বা আপনার পরবর্তী প্রিলি পাস করার আগ পর্যন্ত আপনার পড়াশোনার পিছনে যে টাকা ব্যয় হয় এটা এই জুরিস্ট একাডেমি কর্তৃপক্ষ ব্যয় করবে। বুঝতে পেরেছেন? তাহলে যে বিষয়টা বললাম এইভাবে আপনাকে একটা টাইম, দ্যাট মিনস হচ্ছে আপনার সময়টার একটা মাস্টার প্ল্যান করতে হবে। এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে 2টা বিষয় বলছে, একটা হচ্ছে মডেল টেস্টের একটা বিষয় বলছে যে আপনাকে মডেল টেস্ট দিতে হবে। মডেল টেস্ট আপনি কেন দিবেন? মডেল টেস্ট দেওয়ার উদ্দেশ্য মানে হচ্ছে আমি যেগুলো পারি এইগুলো বারবার দেখলাম, বা আমি 100 পেলাম, 100-র মধ্যে 100 পেলাম, 100-র মধ্যে 90 পেলাম, দ্যাটস নট মানে এই মানে এটা মডেল টেস্টের কোনো উদ্দেশ্য না, এটা মডেল টেস্ট দেওয়ার আপনার কোনো লক্ষ্য না। তাহলে এই মডেল টেস্টটা আপনি কেন দিবেন? মডেল টেস্টটা দেওয়ার গুরুত্বপূর্ণ কয়েকটা কারণ আছে। প্রথম যে কারণটা সেটা হচ্ছে আপনার এই মডেল টেস্টটা মানসম্মত একটা মডেল টেস্ট হতে হবে। মানসম্মত মডেল টেস্ট বলতে
যে মডেল টেস্টগুলো আপনার এই পড়াটাকে অটোমেটিক্যালি মেমোরাইজ করবে এবং এই মডেল টেস্টগুলো আপনার যে মেধা বা আপনার যে পড়াশোনাটা এই জায়গায় নাড়া দিবে, অর্থাৎ আপনাকে অটোমেটিক্যালি মডেল টেস্টের মাধ্যমে আপনার পড়াটা মেমোরাইজ হয়ে যাবে এবং আপনার যে বিশ্লেষণ শক্তি বা আপনার চিন্তা শক্তিকে এ নাড়া যদি না দিতে পারে এই মডেল টেস্ট দিয়ে কোনো লাভ নাই। তাহলে আপনাকে এই রকমের মানসম্মত একটা মডেল টেস্ট দিতে হবে। আচ্ছা, এর বাইরে আর একটা কাজ আপনি করতে পারেন, সেটা হচ্ছে কুইজ। এই কুইজটা কি, ধরেন আপনি আর আপনার বন্ধু, দুইজন বন্ধু বার কাউন্সিল প্রিলি পরীক্ষা দিবেন। তাহলে আপনি ধরেন আজকে একটা সাবজেক্ট ধরলেন যে সিপিসি থেকে আজকে আমি তোমাকে 100 কোশ্চেন করব মৌখিক, তুমি আমাকে 100 কোশ্চেন করবা মৌখিক, যে যেটা না পারবে সে সেটার উত্তর বলে দিবে। আচ্ছা, এই রকমের যদি করেন তাহলে যে কাজটা হবে সেটা হচ্ছে, আপনারা জানেন যে বার কাউন্সিলের যে প্রিলি পরীক্ষা আছে এইখানে সময় হচ্ছে 1 ঘন্টা। 1 ঘন্টায় আপনার 100টা প্রশ্ন দাগাতে হয়। 10 মিনিট আপনার শুধু প্রশ্ন দেখতে দেখতে চলে যায়। 50 মিনিট আপনি পিওর টাইম পান, মাত্র 50 মিনিট। এই 50 মিনিটে আপনাকে 100টা প্রশ্ন উত্তর করতে হবে। এই 50 মিনিটে যদি আপনি 100টা প্রশ্ন উত্তর করতে চান তাহলে যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা দাঁড়ায় হচ্ছে পার 50 সেকেন্ডে, 50 সেকেন্ডে আপনাকে একটা প্রশ্নের উত্তর করতে হবে। তাহলে পার 50 সেকেন্ডে যদি আপনাকে একটা প্রশ্নের উত্তর করতে হয়, এটা আবার আপনাকে ভরাট করতে হয়। কিভাবে? এইভাবে ভরাট করতে হয়। এই ভরাট করতে আপনার মিনিমাম 10 সেকেন্ড প্রয়োজন হয়। এই প্রশ্নটা দেখে বুঝে এখানে মিনিমাম আপনার মানে যে সময়টা যায়, এই 50 সেকেন্ড আপনি যদি আগে থেকে প্র্যাকটিস না করেন, এই 50 সেকেন্ড আপনার হবে না। অর্থাৎ বার কাউন্সিল সবসময় কিন্তু চায় যে আপনাকে, একটু পরেই আমরা দেখবো যে প্রশ্ন ধাঁধাটা আসলে কিভাবে করে, যে সে চায় যে আপনি এখানে বেশি সময় ব্যয় করেন এবং এই প্রশ্ন এই ধাঁধা চিন্তা করতে করতে আপনার সময় অতিবাহিত হয়ে যায়। সুতরাং আপনারা যদি কুইজ যে বিষয়টা বললাম, যে কুইজের যে বিষয়টা, এটা যদি আপনাদের বন্ধুদের সাথে আপনারা শেয়ার করেন বা আপনাদের বন্ধুদের সাথে কুইজের যে বিষয়টা আছে এটা যদি কুইজে পার্টিসিপেট করেন, তাহলে আপনার যে উপকারটা হবে সেটা হচ্ছে আপনার ব্রেইনটা শার্প হবে। অর্থাৎ আপনার অল্প সময়ের মধ্যে বিষয়টা ক্যাচ করতে পারবেন, ধরতে পারবেন। তাহলে যে বিষয়টা সেটা হচ্ছে এই টোটাল মাস্টার প্ল্যান এবং এই মডেল টেস্ট, কুইজ টেস্ট এবং নোট সব কিছু নিয়ে আমাদের যে প্যাকেজটা শুরু হচ্ছে সেটা হচ্ছে বার কাউন্সিল প্রিলি বুস্টার টার্গেট 90 ডেজের একটা প্যাকেজ শুরু হচ্ছে। এই প্যাকেজটা 24 তারিখ শুরু হবে, 21 তারিখ পর্যন্ত একটা ডিসকাউন্ট থাকবে। অফলাইনে শুরু হবে 22 তারিখে, অফলাইনে 22 তারিখে আপনারা চাইলে ক্লাস করতে পারবেন এবং অফলাইনে মূল প্যাকেজটা শুরু হবে অফলাইনে 29 তারিখে। সুতরাং আপনারা যারা আমাদের সাথে যুক্ত হতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন উপরের নাম্বারে। ওকে, হ্যাঁ, সময় মেনটেনটা খুব গুরুত্বপূর্ণ, এটা নিয়ে কথা বলবো। তাহলে আমরা প্রথমে দেখার চেষ্টা করলাম যে একটা মাস্টার প্ল্যান, যেখানে আমরা দেখেছি আমাদের 65 ডেজের মধ্যে আমাদের যে এই বেসিক পড়াশোনাটা শেষ করে আমরা ডিভাইসের দিকে যাব, মডেল টেস্টের দিকে যাব, কুইজের দিকে যাব। ঠিক আছে? আচ্ছা, এরপরে সেকেন্ড যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের কি কি পড়তে হবে। এই কি কি পড়তে হবে এইটার উত্তরটা একটু পরে দিব, যখন আমরা 7টা বিষয়ে কি কি বিষয় পড়বো এইখানেই আমরা উত্তর দিয়ে দিব। তাহলে এর আগে আমরা একটু দেখি যে বার কাউন্সিল আপনাকে কিভাবে ধাঁধায় ফেলতে চায় সেই বিষয় নিয়ে একটু কথা বলবো। এর আগে বলবো আপনারা ক্লাসটা একটু শেয়ার দিয়ে দিবেন, যারা শেয়ার দিবেন শেয়ার দিয়ে একটু ডান লিখবেন প্লিজ। এটা আমাদের ফ্রি ক্লাস, যারা শেয়ার দিয়ে ডান লিখবেন তাদের মধ্য থেকে একজন ব্যক্তি আমাদের স্পেশাল নোট জয়ী হতে পারেন। 1 আগস্টের পরে আমরা নোটটা কুরিয়ার করা শুরু করবো, তখন আপনাদেরকে একজনকে পাঠিয়ে দেওয়া হবে যিনি লটারির মাধ্যমে বিজয়ী হবেন। আচ্ছা, তাহলে আমরা দেখার চেষ্টা করলাম যে আমাদের 90 ডেজের মধ্যে এই 90 ডেজকে কিভাবে আমরা কাজে লাগাতে পারি বা সময়টার মাস্টার প্ল্যান আমরা দেখলাম। এখন আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে বার কাউন্সিলের প্রশ্ন ধাঁধা। দেখেন, বার কাউন্সিলের প্রশ্ন ধাঁধা, এখানে ধাঁধা শব্দটা ব্যবহার করার কারণ কি? ধাঁধা শব্দটা ব্যবহার করার অনেকগুলো কারণ আছে। প্রথম যে কারণটা সেটা হচ্ছে আপনারা দেখবেন যে বার কাউন্সিল বারবার তার প্রশ্ন প্যাটার্নটা চেঞ্জ করতেছে। সর্বশেষ যে 3টে এক্সাম দেখছেন, এই 3টে এক্সামে দেখবেন যে প্রশ্ন ঘুরে ফিরে একই ধরনের প্রশ্ন কিন্তু হচ্ছে না। যে আগে যে রকমের প্রশ্ন তো ধারাভিত্তিক প্রশ্ন, সংঘাত ভিত্তিক প্রশ্ন, এখন কিন্তু এইভাবে হচ্ছে না। এখন কিন্তু এখানে অনেক প্যাটার্ন চেঞ্জ হয়ে আসতেছে। সংখ্যাবাচক প্রশ্ন আসতেছে, ব্যক্তিবাচক প্রশ্ন আসতেছে, প্রবলেমেটিক প্রশ্ন আসতেছে, উদাহরণবাচক প্রশ্ন আসছে, ডক্ট্রিন দিয়ে প্রশ্ন আসতেছে, ইংরেজি টার্ম দিয়ে প্রশ্ন আসতেছে। দ্যাট মিনস হচ্ছে আপনার এই যে প্রশ্ন প্যাটার্ন তারা বারবার চেঞ্জ করার কারণটা কি? আপনাকে ধাঁধায় ফেলানোর জন্য তারা
এই কাজটা করে যে আপনি যাতে যোগ্য ব্যক্তি হিসাবে বার কাউন্সিলের সনদ প্রাপ্ত হন, এবং এই যোগ্য ব্যক্তি নির্ধারণ করার প্রথম ধাপটাই হচ্ছে বার কাউন্সিল প্রি। সুতরাং এখানেই আপনাকে প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরবর্তী ধাপে অংশগ্রহণ করতে হবে। তাহলে আমরা যদি বার কাউন্সিলের যে সকল প্রশ্ন আছে এই প্রশ্ন যদি দেখি, তাহলে এখানে দেখার চেষ্টা করব যেখানে আপনাকে মোটামুটি 4 ধরনের ধাঁধা ফেস করতে হয়। তাহলে প্রথম আমরা দেখি যে কি কি ধাঁধা আপনাকে ফেস করতে হয়। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে ইংরেজি টার্ম। ইংরেজি টার্ম দেখেন, বার কাউন্সিল যারা পরীক্ষার্থী আছেন এদের মধ্যে ম্যাক্সিমাম বলতে না 90% স্টুডেন্ট তারা হচ্ছে বিভিন্ন ল কলেজের স্টুডেন্ট। অনেকে দেখা যায় যে অনেক বছর চাকরি বাদা করে শেষ বয়সে ল কলেজে পড়ে তারপর বার কাউন্সিলের সনদটা চাচ্ছেন, বা এটা তার একটা এইম, স্বপ্ন। তাহলে এরা সবসময় বাংলায় পড়াশোনা করে। তো যখন ইংরেজি টার্ম দিয়ে কোশ্চেন করা হয়, এই ইংরেজি টার্ম দিয়ে কোশ্চেন করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে চিন্তায় ফেলে দেওয়া, অর্থাৎ আপনার সামনে একটা অপরিচিত জিনিস নিয়ে আসা, অদ্ভুত জিনিস নিয়ে আসা, যাতে আপনি এই বিষয়টা একটা হতভম্ব হয়ে যান এবং এখানে আপনার সময় স্পেন্ড হয়। ঠিক আছে, ধরেন আপনি একটা জিনিস পারেন না, ইংরেজি বাংলাই ভালো করে জানেন না, ইংরেজি একটা টার্ম আসলো, তাহলে কি আপনি পারবেন না। এখন এটার কয়েকটা কারণ আছে। একটা হচ্ছে এটা কনফিডেন্স লুজ করবে আপনার, সেকেন্ড যেটা করবে আপনার সময় ব্যয় করবে, 3 নাম্বার যে বিষয়টা হবে আপনাকে হতভম্ব বা টেনশনে ফেলে দিবে। তাহলে এই 3টা উদ্দেশ্যের কারণে হচ্ছে ইংরেজি টার্ম দিয়ে কোশ্চেন করে। এখন ইংরেজি টার্মের অনেকগুলো প্যাটার্ন আমরা দেখি। যে প্রথম যে প্যাটার্নটা আমরা দেখি সেটা হচ্ছে সরাসরি যে টাইটেল আছে ধারা, সেই টাইটেল তুলে দিয়ে বলে এইটা কোন ধারায় আছে। ঠিক আছে। দ্বিতীয় নম্বর দেখি যে বিষয়বস্তু ইংরেজিতে প্রশ্ন করে, বিষয়বস্তু রিলেটেড বিষয় নিয়ে ইংরেজিতে কোশ্চেন করে দেয়। এই রকমের আমরা বিষয় দেখি। এখন যে বিষয়টা সেটা হচ্ছে, যদি ধরেন আমাদের যে 7টা সাবজেক্ট আছে সেই 7টা সাবজেক্টে যদি কম বেশি মিনিমাম 1600 আপনার হচ্ছে 1600-র মতো ধারা বা সেকশন এইগুলো যেগুলো পড়ি, অর্ডার রুলস মিলিয়ে 1600 সেকশনের মতো আছে। এখন আপনি আদৌকে 1600 যে ধারা ইংরেজি টাইটেল মনে রাখা সম্ভব? বিষয়বস্তুর যে বিষয়টা আছে এটা কি ইংরেজিতে মনে রাখা আদৌ সম্ভব? আপনারা এতদিন বাংলায় পড়ে অভ্যস্ত, তাহলে এটা কি সম্ভব কিনা? না, আসলে এটা সম্ভব না। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে করতে হবে যে আমি একটা বিষয় বলি, সেটা হচ্ছে সহজে পাস করার বিষয় বলবো একটু পরে। এর আগে একটা বিষয় বলি যে আমাদের একটা নোট আছে, আপনারা জানেন এই নোটের পেজ সংখ্যা মাত্র 120টা, 20 পেজ। এবং 120 পেজ মানে হচ্ছে এপিটোপিট মিলিয়ে 60 পাতার যদি আমরা বলি এইটা রকম আর কি। এই 120 পেজের নোট থেকে আমাদের এবছরের পরীক্ষায় কমন পড়ছে 92%, অর্থাৎ 92% কমন পড়ছে। তাহলে আপনি কোশ্চেন করতে পারেন যে এত শর্ট নোট থেকে কিভাবে 92টা কমন পড়ে। এবার আমরা দাগিয়ে দিয়েছি, যদি কারো লাগে সন্দেহ হয় কমেন্ট করেন, আমি বা বললেন আমি দিয়ে দিব। তাহলে কিভাবে এটা সম্ভব? এটা সম্ভব এই কারণে যে আপনাকে কোশ্চেনের রুট বুঝতে হবে। তাহলে দেখেন যে বিষয়টা সেটা হচ্ছে বার কাউন্সিলে যারা প্রশ্ন করেন, এই বার কাউন্সিলের প্রশ্ন তো আর সে যে এলিয়েন এসে করে না, বা এমন একজন ব্যক্তি যিনি জীবনে কোর্টে যান নাই বা জীবনে কোর্ট প্র্যাকটিস বা আইন সম্পর্কে কম ধারণা, তিনিও করেন না। করেন যিনি, যার আইন সম্পর্কে একটা ভালো নলেজ আছে, তিনি বার কাউন্সিলের প্রশ্ন করেন। তাহলে যে বিষয়টা সেটা হচ্ছে যখন তিনি বার কাউন্সিলের প্রশ্ন করেন তখন তিনি দেখেন যে এই প্র্যাকটিস কোন ধারাগুলো হয়, প্র্যাকটিস এই যে ধারাগুলো দিয়ে প্র্যাকটিস হয় সেই ধারাগুলোর উপরে আপনার হচ্ছে এই প্রশ্নগুলো করে থাকে। সব প্রশ্ন আপনি আগের বার যতবার প্রশ্নগুলো দেখবেন আপনি বলতে পারবেন না যে এমন একটা ধারা দিয়ে বা এমন একটা জায়গা দিয়ে কোশ্চেন এসেছে যে বিষয়টার আদালতে প্র্যাকটিস নাই। তাহলে আপনি যদি যে বিষয়গুলোর আদালতে প্র্যাকটিস আছে অথবা প্র্যাকটিক্যাল লাইফে যার ভ্যালু আছে, এই রকমের ধারাগুলো যদি আইডেন্টিফাই করতে পারেন বা এই রকমের বিষয়বস্তু আইডেন্টিফাই করতে পারেন, তাহলেই আপনি বুঝতে পারবেন আপনার কি কি পড়তে হবে, কি কি বাদ দিতে হবে। যেগুলোর প্র্যাকটিক্যালি কোনো প্র্যাকটিস নাই, যে বিষয়বস্তুগুলোর কোনো যে বিষয়বস্তুগুলোর কোনো প্র্যাকটিক্যালি কোনো বলবৎ কিছু নাই, যে বিষয়বস্তুগুলো বর্তমানে প্রচলিত নাই, আইনে আছে কিন্তু এগুলোর কার্যকারিতা নাই, সেই বিষয়গুলো আপনি টোটালি বাদ দিয়ে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোই আবার এর মধ্যে আছে যেগুলো মোস্ট
প্র্যাকটিস হয়, আর যেগুলো আছে কিছু কিছু মাঝে মধ্যে প্র্যাকটিস হয়। তাহলে দেখবেন যেগুলো মোস্ট প্র্যাকটিস হয় সেই বিষয়গুলো থেকেই বারবার প্রশ্ন আসে। ঠিক আছে, ধরেন পেনাল কোডের অনেকগুলো ধারা আছে, এই পেনাল কোডের ধারা থেকে দেখবেন বারবার জেনারেল এক্সেপশন থেকে প্রশ্ন আসে, মার্ডার, কালপাবেল, হোমিসাইড থেকে প্রশ্ন আসে, হার্ট, গ্রিভিয়াস হার্ট থেকে প্রশ্ন আসে। কেন আসে? আরো তো ধারা আছে, 493, 94 ধারা থেকে কখনো কোশ্চেন এসেছে? আসে নাই তো। কেন আসে নাই? তারপর হচ্ছে আপনার ধরেন 230 থেকে 230-এর পরবর্তী থেকে 299 ধারা পর্যন্ত বার কাউন্সিল প্রিলিতে কয়টা প্রশ্ন আসছে একটু দেখেন না। কারণ এইগুলো আসলে সীমিতভাবে প্র্যাকটিস হচ্ছে, এগুলো তেমন একটা প্র্যাকটিস নাই, যার কারণে এই ধারাগুলো থেকে প্রশ্ন আসে না। তাহলে যেগুলোর প্র্যাকটিস আছে, যেগুলো বেশি মামলা হয়, যেগুলো প্র্যাকটিক্যালি বেশি প্র্যাকটিস হয়, সেই বিষয়গুলো থেকে প্রশ্ন আসে। সুতরাং সেই বিষয়গুলোই আপনার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে এই যে বিষয়গুলো ইম্পর্টেন্ট, এইগুলো আমরা আইডেন্টিফাই করার জন্য যেগুলো প্র্যাকটিস হয়। এখন ধরেন আমি যদি বলি তামাদি আইন থেকে আপনাকে মাত্র 4টা টাইটেল মনে রাখলে হবে। এখানে যে 29টা ধারা আছে, এই 29টা ধারার মধ্যে 4টা টাইটেল মনে রাখলে হবে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের এবার একটা সরাসরি টাইটেল থেকে কোশ্চেন এসেছিল প্রিজাম্পশন অ্যাজ টু ইন্টেন্ট অফ পার্টিস, সেকশন 32(2) দিয়ে এসেছে। তাহলে এই যে বিষয়টা এসআর অ্যাক্ট থেকে এই রকমের আপনি 3টা টাইটেল মনে রাখলে হবে। আমাদের যে দেওয়ানি কার্যবিধি আছে, দেওয়ানি কার্যবিধির মধ্যে একটা বড় আইন থেকে আমাদের মাত্র 10টা সেকশনের টাইটেল মনে রাখলে হবে। তাহলে যে বিষয়টা সেটা হচ্ছে আমাকে এইভাবে আইডেন্টিফাই করতে হবে যেগুলোর প্র্যাকটিস আছে এবং এইগুলোর আমরা কি কি মনে রাখবো, এইভাবে আইডেন্টিফাই করতে হবে। তাহলে যে বিষয়টা সরাসরি টাইটেল থেকে এইভাবে প্রশ্ন আসতে পারে। ধরেন আমি একটা এক্সাম্পল দিই, এই রকমের যদি একটা কোশ্চেন করে যে এক্সক্লুশন অফ টাইম অফ প্রসিডিং বোনাফাইড কোর্ট উইদাউট জুরিসডিকশন, এক্সক্লুশন of exclusion of time of proceeding। তাহলে ধরেন এই কোশ্চেনটা দিয়ে দিল যে এই এক্সক্লুশন অফ টাইম অফ প্রসিডিং সম্পর্কে তামাদি আইনের কত ধারায় বা তামাদি আইনের কোন ধারাটি আলোচনার বিষয়বস্তু বা আলোচনা করেছে। ধরেন আপনাকে দিলাম ক নাম্বার অপশনে দিলাম যে সেকশন 5, খ নাম্বার অপশনে দিলাম সেকশন 12, গ নাম্বার অপশনে দিলাম সেকশন 14, ঘ নাম্বার অপশনে দিলাম আপনার হচ্ছে সেকশন কত দেব 22। ঠিক আছে, তাহলে দেখেন দিলাম যে তামাদি আইন থেকে একটা সুন্দর ছোট কোশ্চেন করলাম, করে বললাম যে টাইটেল তুলে দিলাম, বললাম এটা কত দ্বারা, 5 দ্বারা, 12 দ্বারা, 14 দ্বারা, 22 দ্বারা। একটু অ্যান্সার করার চেষ্টা করেন যে কত দ্বারা, দেখি কারটা হয়। তাহলে যে বিষয়টা সেটা হচ্ছে এইভাবে আপনাকে ধাঁধায় ফেলানোর জন্য, ভুল হলে সমস্যা নাই, এটা যে দেখে করতে হবে ব্যাপারটা এমন না, দেখে করলে কিন্তু আপনার এটা অপরাধ, চুরি। আর দেখে না করে একটু ইনস্টল করার চেষ্টা করেন, তারপরে আমি বলে দিচ্ছি। আচ্ছা, তো সুতরাং হচ্ছে সরাসরি এরকম টাইটেল দিয়ে প্রশ্ন আসে, আমরা বলে দিব যে আপনাকে এই আইনের এই টাইটেলগুলো আপনাকে পড়তে হবে। ঠিক আছে, সুতরাং আপনাকে এই পড়াটা সংক্ষেপ কিভাবে করতে হয় ইনশাল্লাহ সেটা আমরা আমাদের যে বার কাউন্সিল টার্গেট 90 ডেজের যে প্যাকেজটা সেখানে পাবেন, A to Z, অর্থাৎ নোট, মডেল টেস্ট, মানসম্মত মডেল টেস্ট, পরবর্তী এক্সামের আগ পর্যন্ত ধারাবাহিক ক্লাস, এর বাইরে আপনি হচ্ছে লাস্ট ভিউ সহ যে সকল বিষয় আপনার প্রয়োজন হয় একটা প্রস্তুতি নেওয়ার জন্য সবকিছু এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা এরপর দেখেন বিষয়বস্তু রিলেটেড ইংরেজিতে কিছু টার্ম আসে, ইংরেজিতে কিছু প্রশ্ন আসে। যেমন এইবার একটা প্রশ্ন এসেছিল ফ্রড বিশেয়ার্স এভরিথিং। তাহলে এইটা কিন্তু বিষয়বস্তু থেকে এসেছে, সরাসরি টাইটেল না, একটা বিষয়বস্তু থেকে প্রশ্ন এসেছে। আর তাহলে এই যে বিষয়বস্তুগত যে প্রশ্নগুলো আসে এগুলো আপনি কিভাবে পারবেন? এগুলো পারতে হলেও আপনাকে এই মূল কনসেপ্ট আপনাকে জানতে হবে। এই মূল কনসেপ্ট আমরা বলে দিব যে এই ধারার এই বিষয়বস্তু আপনাকে পড়তে হবে, এই ধারার এই বিষয়বস্তুটা আপনাকে মাথায় রাখতে হবে। এগুলো আমরা ক্লাসে এবং আমাদের যে লেকচার শিট আছে সেখানে আমরা প্রোভাইড করবো, একটু পড়লেই হবে। তাহলে দেখলাম আপনাকে ধাঁধায় ফেলানোর জন্য সরাসরি টাইটেল দিয়ে কোশ্চেন করে, বিষয়বস্তু দিয়ে ইংরেজিতে প্রশ্ন করে আপনাকে ধাঁধায় ফেলতে চায়। আপনারা যারা বাংলায় পড়ে এসেছেন তাদের জন্য এটা মুশকিলের হয়ে যায়, তাদের জন্য আমরা এই ব্যবস্থাটা রেখেছি। অর্থাৎ আমরা এমনভাবেই প্রিপারেশন নেব যাতে বার কাউন্সিলের ধাঁধায় না পড়ে, বার কাউন্সিলের ফাঁদে না পড়ে, বার কাউন্সিল যে ফাঁদ পাতবে ওই ফাঁদ থেকে কিভাবে বের হয়ে আসতে হয় এটা যেন আমাদের জানা থাকে। ঠিক আছে, আচ্ছা দেখেন আপনারা যারা উত্তর করেছেন 5 দ্বারা বলেছেন, 12 দ্বারা বলেছেন, এই কোশ্চেনটা আসলে 5 দ্বারারও না, 12 দ্বারারও না, এটা হচ্ছে 14 দ্বারা টাইটেল। ঠিক আছে, তাহলে যে বিষয়টা সেটা হচ্ছে এইখানে যে বিষয় দেখেন
পাঁচ ধারায় যে বিষয়টা বলা হয়েছে, পাঁচ ধারায় বলেছে এক্সটেনশন অফ পিরিয়ড, 12 ধারায় বলা হচ্ছে এক্সক্লুশন অফ টাইম ইন লিগ্যাল প্রসিডিং। এক্সক্লুশন টাইম হচ্ছে লিগ্যাল প্রসিডিং, এখানে কিন্তু লিগ্যাল প্রসিডিং শব্দটা ব্যবহার করে নাই, বলছে এক্সক্লুশন অফ টাইম অফ প্রসিডিং। দেখছেন? তাহলে এইভাবে যে ধারাগুলো কোন ধারার সাথে টাইটেলগত কি পার্থক্য সেটা আপনাকে শিখিয়ে দেওয়া হবে। তবে এটা হচ্ছে 14 ধারার বিষয়বস্তু। তো সুতরাং আপনাকে প্রিপারেশনটা এইভাবেই বুঝে বুঝে নিতে হবে যে এই ধারার সাথে এই ধারার এই পার্থক্য আছে। তাহলে প্রথম যে আমরা ধাঁধাটা দেখলাম, এই ধাঁধাটা হচ্ছে ইংরেজি দিয়ে কোশ্চেন করে আপনাকে একটা ধাঁধায় ফেলতে চাই। আচ্ছা, দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে ডক্ট্রিন। বার কাউন্সিল প্রত্যেক বছর পরীক্ষায় 2-3টা ডক্ট্রিন তারা দেয়। এখন দেখেন, বলতে পারেন যে স্যার আমি এই ডক্ট্রিন বাদ দিব, ডক্ট্রিন ছাড়াও 2-3টা ডক্ট্রিন ছাড়াও তো আমার 97টা কোশ্চেন আছে। ঠিক আছে, কিন্তু দেখেন এই প্রশ্নগুলোর উত্তর না পারলে আপনার পরীক্ষার হলে একটা হতাশার সৃষ্টি হবে এবং এই হতাশায় সব শেষ হয়ে যাবে। কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর যদি পারেন, যেগুলো এক্সেপশনাল, তাহলে আপনার মধ্যে একটা কনফিডেন্স তৈরি হবে এবং এই কনফিডেন্সের জোরে আরো প্রশ্ন পাবেন, উত্তর পাবেন। যারা বলে স্যার এইটা বাদ দিব, স্যার ওইটা বাদ দিব, তারা বলবে ইংরেজি টার্ম বাদ দিব স্যার, ধাঁধার মানে এই যে ডক্ট্রিনের প্রশ্নগুলো বাদ দিব স্যার, তারপর বলবে স্যার ধারাগত প্রশ্ন বাদ দিবে, একবার বলবে তারপর বলবে প্রবলেমও বাদ দিবে, এরপর দেখবেন আর কোশ্চেনই থাকে না। তাহলে যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে যখন বার কাউন্সিল প্রিলি প্রস্তুতিটা নিতে হবে, আপনাকে এখানে এমন ভাবে প্রস্তুতি নিতে হবে যাতে আমি 100 নম্বরে কভার করতে পারি। এরপরে ওখানে গিয়ে 4-5 না পারলে সমস্যা নাই, কিন্তু আপনি যদি এখানে যে 60 নম্বরের প্রস্তুতি নিয়ে যান তাহলে কিন্তু মহাবিপদ। তাহলে যে বিষয়টা বললাম সেটা হচ্ছে দ্বিতীয় যে ধাঁধাটা আসে সেটা হচ্ছে ডক্ট্রিন দিয়ে। এখন দেখেন যে বিষয়টা সেটা হলো প্রত্যেক ধারায় তার ডক্ট্রিন নাই রে ভাই। আমি যদি বলি ধরেন এভিডেন্স একটা আছে, এভিডেন্স একটা ডক্ট্রিন আছে কোথায় কোথায়, এভিডেন্স একটা ডক্ট্রিন আছে সেকশন 45 এ, সেকশন 40 এর একটা ডক্ট্রিন আছে, সেকশন 41 একটা সেকশন 41 একটা ডক্ট্রিন আছে, সেকশন 32 এর একটা ডক্ট্রিন আছে, সেকশন 115 তে একটা ডক্ট্রিন আছে। এর বাইরে আর তো ডক্ট্রিন নাই। আবার যদি আমি বলি যে পেনাল কোডে ডক্ট্রিন আছে কোথায়, পেনাল কোডে ডক্ট্রিন আছে সেকশন 2 এ আছে, 3 এ আছে, 76 থেকে 106 পর্যন্ত এখানে 4-5টা ডক্ট্রিন আছে। তারপর আপনার হচ্ছে আর কোথায় ডক্ট্রিন আছে, আর তো তেমন কোথাও তেমন একটা 34 এ আছে, 149 এ, এই জায়গাগুলো ছাড়া তেমন আর কোনো ডক্ট্রিন কিন্তু নাই। আবার আমি যদি বলি যে ধরেন তামাদি আইনে কোথায় কোথায় ডক্ট্রিন আছে, তামাদি আইনে সেকশন 5 এ একটা ডক্ট্রিন আছে, সেকশন 12 তে একটা ডক্ট্রিন আছে, সেকশন 11 তে একটা ডক্ট্রিন আছে, সেকশন 28 এর ডক্ট্রিন আছে, এর বাইরে আছে নাই। তাহলে আপনাকে এই ধরনের ডক্ট্রিন দিয়ে কোশ্চেন করতে হয়। এখন আমি যদি এইভাবে আইডেন্টিফাই করতে পারি যে সিপিসি তে আমাকে এই কয়টা ধারার ডক্ট্রিন রিলেটেড বিষয়বস্তু আছে, পেনাল কোডে আমাকে এই কয়টা ধারায় ডক্ট্রিন রিলেটেড বিষয়বস্তু আছে, এসআর একটা আমাকে এই কয়টা ধারায় ডক্ট্রিন রিলেটেড বিষয়বস্তু আছে, লিমিটেশন একটা বা এইরকম সব আইনগুলোতে যদি এই ধারাগুলো কোন কোন জায়গায় ডক্ট্রিনগুলো আছে, স্পেসিফিক ধারাগুলো যদি আমি জানতে পারি এবং জেনে যদি ওই ডক্ট্রিনটা একটু মনে রাখি, তাহলে আমার এই ডক্ট্রিন রিলেটেড যে ধাঁধাটা সেটাও আমরা সহজে পেয়ে যাব। এরপরে দেখেন তৃতীয় যে প্রশ্নটা করে সেটা হচ্ছে প্রবলেম বেসড কোশ্চেন, যেটাকে আপনারা ফ্যাক্ট বেসড কোশ্চেন বলেন, সৃজনশীল কোশ্চেন বলেন। তাহলে তৃতীয়ত আপনাকে যেভাবে ধাঁধায় ফেলতে চায় সেটা হচ্ছে প্রবলেম বেসড কোশ্চেন করে আপনাকে ধাঁধায় ফেলতে চায়। এখন এই যে প্রবলেম বেসড কোশ্চেন গুলো করে, এই প্রবলেম বেসড কোশ্চেন আপনি দেখবেন প্রত্যেক বছর পরীক্ষায় 8-10টা প্রবলেম বেসড কোশ্চেন থাকে, কম বেশি হতে পারে কিন্তু এই রকমের নাম্বার থাকে। এবছর পরীক্ষা দেখবেন আপনার এসআর অ্যাক্ট থেকে প্রবলেম বেসড কোশ্চেন ছিল, এভিডেন্স অ্যাক্ট থেকে প্রবলেম বেসড কোশ্চেন ছিল। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই ধরনের 8-10টা কি থাকে, এই প্রবলেম বেসড কোশ্চেন থাকে। এই 8-10টা প্রবলেম বেসড কোশ্চেন আপনাকে এই প্রবলেম পারতে হলে দুইটা বিষয় মাথায় রাখতে হবে। এক হচ্ছে এই আপনার বেসিক খুব ক্লিয়ার থাকতে হবে, বেসিক ক্লিয়ার। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজ থাকতে হবে। যারা মুখস্থ করে যাবেন ধারাগত যে কোশ্চেনগুলো আসে এইগুলো পারবেন, কিন্তু এই প্রবলেম বেসড কোশ্চেন জীবনে আপনি পারবেন। তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার এই ধারা সম্পর্কিত বেসিক কনসেপ্টটা আপনাকে ক্লিয়ার থাকতে হবে। আর একটা বিষয় ক্লিয়ার থাকতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজ থাকতে হবে।
এই দুইটা সমন্বয় যখন আপনি করতে পারবেন তখনই আপনি এই প্রবলেমেটিকের উত্তরগুলো করতে পারবেন। ধরেন আমি যদি একটা প্রবলেম দিই, আপনি একটা উত্তর করার চেষ্টা করবেন। আমি একটা প্রবলেম দিলাম যে একটা দলিল জাল করেছে, এ নামক একজন ব্যক্তি কি করেছে, দলিল জাল করেছে, দলিল জাল করেছে। এখন এই দলিল জাল করার পরে, দলিল জাল হয়েছে, জাল হওয়ার পরে এই আচ্ছা হ্যাঁ দলিল দলিল আচ্ছা জাল না দলিল দলিলে প্রতারণা করে একটা দলিল সৃজন করেছে। এইটা একটু উদাহরণ দিই, দলিল সৃজন করেছে প্রতারণা করে। এখন এটা করেছে কে? এ। এই দলিলের প্রতারণার কারণে বি স্বার্থহানি ঘটে। এখন বি করছে কি, তিনি একটা ঘোষণামূলক মামলা করছে, 42 ধারা একটা মামলা করছে। কি করছে, যে দলিল, এই দলিল তার উপর বাধ্যকর নয় মর্মে তিনি একটা মামলা করছে। কত ধারায় মামলা করছে? 42 ধারায় মামলা করছে। তাহলে এই প্রবলেমটা দিলাম যে তিনি 42 ধারায় মামলা করছে, এই মামলার ফলাফল, এই মামলা কি, ধরেন এই মামলা চলবে, দ্বিতীয় চলবে না, 1 নাম্বার চলবে, খ নাম্বার অপশন দিলাম চলবে না, ঘ নাম্বার অপশন দিলাম আদালত ডিক্রি দিতে পারে, সহজাত ক্ষমতা বলে, ঘ নাম্বার দিলাম যে মামলাটি ত্রুটিপূর্ণ নয়। ঠিক আছে, তাহলে 4টা অপশন দিলাম, একটা দিলাম মামলা চলবে, একটা বললাম মামলা চলবে না, তৃতীয় বললাম ডিক্রি দিতে পারে আদালত তার সহজাত ক্ষমতা প্রয়োগ করে, এরপর বললাম মামলাটি একটা, হ্যাঁ তারপর যে বিষয়টা বললাম সেটা হচ্ছে মামলাটি ত্রুটিপূর্ণ, এটাই বললাম। এখন দেখেন আপনাকে কিন্তু কনফিউজ হয়ে যাবেন যে অপশনগুলো সব মনে হবে যমজ ভাই, ঠিক আছে, সবগুলোকে যমজ ভাই মনে হবে এবং আপনি কিন্তু কনফিউজ হয়ে যাবেন। এখন একটু উত্তর করার চেষ্টা করেন যে কোনটা উত্তর হতে পারে। ঠিক আছে, তাহলে এই ধরনের যে বিষয়টা সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল এবং বেসিক ক্লিয়ার রেখে আপনাকে যে তারা যে প্রবলেমগুলো দেয় সেইগুলো উত্তর করার ক্যাপাসিটি আপনাকে অর্জন করতে হবে। আবারও বলি, আমাদের যে বার কাউন্সিল 90 দিনের যে টার্গেট, সেই বার কাউন্সিল প্রিলি বুস্টার টার্গেট 90 ডেজ নামে একটা প্যাকেজ শুরু হচ্ছে 24 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত আমরা স্পেশাল ডিসকাউন্টে ভর্তি নিচ্ছি। আমাদের আপনারা একটু উত্তর করতে থাকেন। আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে 45% এর একটা ডিসকাউন্ট চলবে 21 তারিখ পর্যন্ত, 21 আগস্ট পর্যন্ত। 24 আগস্ট আমরা হচ্ছে এটাকে আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু হবে, আর অফলাইনে এই প্যাকেজটা শুরু হবে 29 তারিখ অফলাইন, 29 আগস্ট এই প্যাকেজটা শুরু হবে। অফলাইনে ক্লাস হয় শুক্র শনিবার ফার্মগেটে ঢাকার RS হোম সেন্টারের G20 নাম্বার রুমে, আর অনলাইনে ক্লাস হবে আপনার হচ্ছে 4 দিন ক্লাস হবে, অর্থাৎ হচ্ছে রবি থেকে বুধবার পর্যন্ত একটানা 4 দিন ক্লাস হবে। ক্লাস টাইম রাত 9টা 30 মিনিট। এখানে আপনার নোট, মডেল টেস্ট, রিভিউ ক্লাস, মূল ক্লাস, এর বাইরে হচ্ছে লাস্ট ভিউ সহ কুইজ টেস্ট সহ, অর্থাৎ আপনার বার কাউন্সিল প্রিলি প্রস্তুতি নেওয়ার জন্য যে সকল রসদ প্রয়োজন সব কিছু এখানে থাকবে। এবং আরো যে বিষয়টা সেটা হচ্ছে এই সিলেবাস, এই যে আমাদের যে বললাম যে আমাদের যে প্যাকেজ, এই প্যাকেজে আপনি এই প্যাকেজের বাইরে আপনাকে কোনো গাইড বই, কোনো নোট বই, কোনো ক্লাস, কোনো কিছুই করতে হবে না। অর্থাৎ পাস করার জন্য যে সকল যা কিছু দরকার এই প্যাকেজে আপনি পেয়ে যাবেন। 45% ডিসকাউন্ট 21 তারিখ পর্যন্ত ভর্তি চলছে। 24 তারিখ ক্লাস শুরু। অফলাইনে যারা করতে চান তারা 29 তারিখ ক্লাস শুরু। আচ্ছা, আপনারা একটু উত্তর করার চেষ্টা করেন, যদি ভুল হয় সমস্যা নাই, এটা আমরা সামনে শিখবো। কিন্তু যে বিষয়টা কেন এই ধরনের কোশ্চেন আপনাকে এখন দেখানোর কারণটা কি, এখন দেখানোর কারণ আপনাকে সতর্ক করা। কেন সতর্ক করা? আপনার প্রস্তুতিটা কিভাবে নিতে হবে এই সম্পর্কে তো আপনাকে সতর্ক করা। এখন ভুল করেন সমস্যা নাই, জানেন পরীক্ষা হলে কি এটা ভুল না হয়। তাহলে যে বিষয়টা আমি 2টা বিষয় বলেছি, যে আপনি একজন যোদ্ধা, আপনি একজন ওয়ারিয়র, আপনাকে 2টা বিষয় মাথায় রাখতে হবে। আমার কাছে ট্রুপস কতগুলো আছে এবং আমার কাছে অস্ত্র কি কি আছে। আপনি একটা টাইম ফ্রেম করলেন, এটা হচ্ছে আপনার কাছে ট্রুপস। এখন আপনি অস্ত্র কি কি ব্যবহার করবেন, দ্যাট মিন্স হচ্ছে আপনার কি কি পড়তে হবে, এই বিষয়টা আপনার কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে যে বিষয়টা বললাম সেটা হচ্ছে উত্তর করেন। মাত্র 3 জনে উত্তর করছেন, 3 জনে উত্তর করছেন, এর মধ্যে 1 জনে রাইট উত্তর করছেন, 2 জনে ভুল উত্তর করছেন। অন্যরা একটু চেষ্টা করেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে বললাম যে আপনারা অনলাইন বা অফলাইনে, আর আমাদের লিখিত প্যাকেজে যারা যুক্ত হতে চান, লিখিত প্যাকেজের ক্লাস শুরু হবে 31 আগস্ট, ঠিক আছে? আচ্ছা, ঘ উত্তর করেছেন সুলতানা পারভিন, ফাতিন দ্বীপ বলেছেন বি। আচ্ছা, একটু উত্তর করার চেষ্টা করেন। এরপরে যে বিষয়টা দেখি সেটা হচ্ছে বার কাউন্সিল আরেকটা ক্যাটাগরি দিয়ে আপনাকে ধাঁধায় ফেলতে চায়, সেটা হচ্ছে রোমান সংখ্যা দিয়ে। রোমান সংখ্যা দিয়ে
অর্থাৎ ধরেন আমাদের যে বার কাউন্সিল সিপিসি নামক একটা সাবজেক্ট আছে, এখানে যে অর্ডারগুলো আছে এগুলো কিন্তু সব রোমান সংখ্যায়, 1 2 3 এই রকমের, এইটা 40 এই রকমের। তাহলে যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে বললো যে ধরেন যে অস্থায়ী নিষেধাজ্ঞার বিধানটা কোথায় আছে, ঠিক আছে, যে অস্থায়ী নিষেধাজ্ঞার বিধানটা কোথায় আছে এই ধরনের আপনাকে প্রশ্ন করলো। তাহলে এই অস্থায়ী নিষেধাজ্ঞার বিধানটা কোথায় আছে, আপনি কি এই অস্থায়ী নিষেধাজ্ঞার বিধানটা ধরে জানেন না, যে রোমান সংখ্যায় জানেন, আপনি জানেন যে অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ 39-এ আছে, কিন্তু এটা আপনার হচ্ছে এই রোমান সংখ্যায় আপনি জানেন না যে আদেশ 39টাকে রোমান সংখ্যায় কি রকমের। তাহলে যে বিষয়টা সেটা হচ্ছে যে কনসেপ্টটা বললাম সেটা হলো আপনাকে এই বিষয়টাও জানতে হবে যে এই রকমের স্পেসিফিক কিছু বিষয়ে রোমান সংখ্যা আমাদের মনে রাখতে হবে, এইভাবে আমাকে দাদায় ফেলতে পারে। তাহলে যে প্রবলেমটা নিয়ে যে কোশ্চেনটা করেছিলাম এটার উত্তর হবে এই রিলেটেড ডিগ্রি আদালত প্রদান করতে পারবে না। কেন পারবে না? কারণ এখানে আনুষঙ্গিক প্রতিকার চাওয়া হয় নাই, এখানে 42 এবং প্লাস 39 এবং 42-এ মামলা করতে হবে। তাহলে এগুলো কি বেসিক এবং আপনার প্র্যাকটিক্যাল বেস যদি প্রস্তুতিটা নেন তাহলে আপনার কিন্তু এই রকমের যে 8-10টা প্রবলেম আসে সেটার উত্তরও আপনি করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তো এটাই হচ্ছে এই ধরনের দাদা দিয়ে আপনাকে কোশ্চেন করে। এখন এতটুকুন যদি বোঝা যায় তাহলে আমরা যে কনসেপ্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা দেখার চেষ্টা করব যে বার কাউন্সিলের যে 7 সাবজেক্টের সিলেবাস আছে, তৃতীয় নাম্বার যে বিষয়টা দেখার দরকার ছিল আমাদের, যে 7 সাবজেক্টের যে সিলেবাস আছে সেই সিলেবাসে কোন কোন বিষয়বস্তু আমাদের দেখতে হবে। অর্থাৎ একটা আইনের তো অনেকগুলো অংশ আছে, এই অংশগুলোর মধ্যে থেকে কোন অংশগুলো আমাদের পড়তে হবে বা কোন অংশগুলো আমাদের দেখা প্রয়োজন সেটা একটু দেখব। তাহলে এখন একটু দেখব 7টা বিষয়ে, 3 নাম্বার জায়গায় আমরা চলে আসছি, 7টা বিষয়ে কি কি পড়ব, ঠিক আছে। আচ্ছা, আবারও বলি, আমরা আজকের যে ক্লাসটা নিচ্ছি এই ক্লাসে প্রথমে আপনাকে একটা মাস্টার প্ল্যান বলেছি, যে টাইম ফ্রেমের একটা মাস্টার প্ল্যান। সেকেন্ড যে বিষয়টা বললাম দাদা, যে এই ধাঁধাগুলো থেকে আপনাদের কোশ্চেন আসতে পারে। তৃতীয় এখন বললাম 7 সাবজেক্টের কি কি পড়বেন। আজকের এই সেশনটা অনুসরণ করে আপনি যদি বার কাউন্সিল প্রিলি প্রস্তুতি নেন, আপনার প্রস্তুতিটা নিশ্চিন্তে থাকেন 100% হবে। এবং আমরা কিন্তু এই বার কাউন্সিল প্রিলি বুস্টার প্যাকেজে 100% সফলতার নিশ্চয়তা দিচ্ছি এবং বলছি যে আমাদের বাইরে আপনাকে পাস করার জন্য এক অক্ষরও পড়তে হবে না, এটা গ্রান্টেড, একদম গ্রান্টি দিয়ে বলতেছে, ঠিক আছে। আচ্ছা, তো যে বিষয়টা সেটা হচ্ছে 7টা বিষয় কি কি পড়বেন। প্রথমে আপনার একটা আইনের যে বিষয়বস্তু থাকে সেটা হচ্ছে ইতিহাস বা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বলতে একটা জিনিস থাকে, যে এই আইনটা কিভাবে আসলো, কিভাবে কার্যকর হলো, কে খসড়া প্রণয়ন করলো, এই আইন করার জন্য কোনো কমিটি ছিল কিনা। আচ্ছা, তাহলে এই ধরনের ইতিহাস আছে। সব আইনের সব ইতিহাস আপনাকে পড়ার প্রয়োজন নেই। তাহলে আপনি কোন কোন আইনের একটু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখবেন, আমরা যতটুকু বলবো অতটুকু দেখলেই চলবে। আপনি কোন কোন আইনের দেখবেন, প্রথম যেটা দেখবেন সেটা হচ্ছে পিনাল কোড। সবচেয়ে বেশি এই জায়গায় থেকে কোশ্চেন এসেছে, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে যদি কোশ্চেন আসে পিনাল কোড থেকে সবচেয়ে বেশি কোশ্চেন এসেছে বার কাউন্সিল এবং জুডিশিয়ারিতে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে এসআর একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখবো, আরেকটা দেখবো সাক্ষ্য আইনের। তাহলে 7 সাবজেক্টের 3টা সাবজেক্টের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখলে এনাফ, পিনাল কোড, এসআর, সাক্ষ্য আইন। আর যদি এখন ধরেন আমাকে বলছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখতে হবে, ধরেন আসছে কোশ্চেন আসছে, আমি যদি 7 সাবজেক্টের সব হিস্টোরি মনে রাখি, এগুলো অজ্ঞাত। আপনাকে জানতে হবে আপনাকে কি পড়তে হবে, কি বাদ দিতে হবে, ঠিক আছে। তাহলে এই 3টা সাবজেক্টের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড একটু দেখলে চলবে, তাও একদম সব না। এই পিনাল কোডে দেখবেন যে এই যে একটা কমিশন ছিল, সেই কমিশন কিভাবে গঠন হলো, কমিশনের সদস্য কারা ছিল, কমিশন কবে আইনটাকে এই পিনাল কোডে আইন হিসাবে তার একটা খসড়া দিল, এইটার অবস্থাটা কি, কবে কার্যকর হলো শেষ। এসআর অ্যাক্টে এখানে কে এই খসড়াটা উপস্থাপন করে, কত তারিখ কার্যকর হলো, এটা কবে, কেমন ধরনের আইন। সাক্ষ্য আইনের সেম বিষয়। তাহলে এই বিষয়গুলো মনে রাখলেই আমাদের চলবে। তাহলে ইতিহাস থেকে কোশ্চেন আসে, ইতিহাসটা এই 3টা আইনের একটু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আমাদের দেখতে হবে। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে ধারাভিত্তিক কিছু কোশ্চেন আসে। ধারাভিত্তিক বলে যে এই বিষয়টা কত ধারায় আছে, আপিলের বিধান কত ধারায় আছে, রিভিশনের বিধান কত ধারায় আছে। আবার এইভাবে প্রশ্ন করে দেয় যে এই ধারা ধরেন হচ্ছে বললো 115(4) বিষয়বস্তু কি, হ্যাঁ, দেওয়ানি কার্যবিধির 115(4) বিষয়বস্তু কি, এইভাবে ধারাভিত্তিক কোশ্চেন আসে। এখন আমি আগেই বলেছি যে আমাদের যে সিলেবাস আছে এই সিলেবাসে ওভারঅল যদি কম বেশি ধরি, এখানে ধারা সংখ্যা মোটামুটি 1600 প্লাস। তাহলে কি আপনি 1600 ধারায় কি কি আছে এটা মনে রাখবেন? বলেন না, এটা বোকামি। তাহলে আমরা কিভাবে আইডেন্টিফাই করব? এটা আপনিও পারবেন আইডেন্টিফাই করতে। আচ্ছা,
আইডেন্টিফাই সূত্র বলার আগে আবারও বলবো, আপনারা যারা যুক্ত হয়েছেন কে কোথা থেকে যুক্ত হলেন একটু জানাবেন, আজকের লাইভটা একটু শেয়ার দিয়ে দিবেন এবং শেয়ার দিয়ে ডান লিখবেন, এবং আপনাদের যে সকল বন্ধু আছে তাদের একটু মেনশন দিবেন, শেয়ার দিয়ে ডান লিখবেন, একটু শেয়ার দিয়ে দিবেন, আইনের বিভিন্ন গ্রুপে শেয়ার দিয়ে দিবেন, যাতে আমাদের উদ্দেশ্যটা বাস্তবায়িত হয়, ম্যাক্সিমাম নাম্বারস অফ স্টুডেন্ট এটা দেখে উপকৃত হতে পারে। আর একটা বিষয় বলবো সর্বোপরি, সেটা আপনারা যারা শেয়ার দিবেন এবং শেয়ার দিয়ে ডান লিখবেন, এদের মধ্য থেকে একজন ব্যক্তি আমাদের যে স্পেশাল প্রিলির হেয়ার নোট, যেটা থেকে এবার 92% কমন করেছে বাবু, এই হেয়ার নোটটা ফ্রিতে পেয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা কিছু দেখি যে ধারাভিত্তিক কিছু প্রশ্ন আসে বা ধারাভিত্তিক কিছু কোশ্চেন করা হয়। এখন এই যে ধারাভিত্তিক কোশ্চেন আপনাকে সব দ্বারা দেখতে হবে না। আমি যদি বলি, ধরেন আমি এসার একটা ধারা আছে কতটা, 57টা, এখান থেকে আমাদের এই রকমের ধারাভিত্তিক বিষয় শুধুমাত্র মনে রাখতে হবে 8টা ধারার 8টা। তা আমাদের ধারা আছে কয়টা, 29টা। 29টা ধারার মধ্যে এখানে 6টা ধারার এই রকমের ধারাভিত্তিক বিষয় মনে রাখতে হবে। তাহলে এই রকমের আমরা আইডেন্টিফাই করে দেবো আপনার ধারাভিত্তিক কোন কোন বিষয় মনে রাখতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এই ধারাভিত্তিক কোশ্চেন গুলো আসে যেখানে আপনাকে 1600 ধারা পড়ার কোনো প্রয়োজন নাই। তৃতীয় যে বিষয়টা, আচ্ছা যে প্রসঙ্গে আপনি ছিলাম, সেটা আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন। এটা আপনি আইডেন্টিফাই করার সূত্র ওই যে দুইটা, একটা আইনে আছে, প্র্যাকটিসে আছে। আইনে আছে, প্র্যাকটিসে আছে। যে বিষয়টা আইনে আছে এবং প্র্যাকটিসে আছে, ওই এবং মোস্ট প্র্যাকটিসে আছে, অর্থাৎ যে বিষয়টা মোস্ট প্র্যাকটিক্যাল বা মোস্ট প্র্যাকটিস হয়, এই বিষয়গুলোর ধারাই আপনি মনে রাখবেন। ধরেন এইবারে যদি কোশ্চেন বলি, এইবারে আমার কাছে সামনে কোশ্চেনটা এসেছে আছে, দেখবেন এইখানে যতগুলো ধারা থেকে প্রশ্ন এসেছে, একটাও আনকমন ধারা থেকে প্রশ্ন আসে নাই প্রিলিতে। যেগুলো প্র্যাকটিস হচ্ছে সেই ধারাগুলো দিয়ে এই কোশ্চেন এসেছে। তাহলে ধারাভিত্তিক প্রশ্নগুলো আপনাকে যদি খুব সহজে জানতে হয়, তাহলে এইভাবে যেগুলো মোস্ট প্র্যাকটিক্যালি প্র্যাকটিস হয়, এই বিষয়গুলো আইডেন্টিফাই করতে পারলেই হবে। অসংখ্য ধন্যবাদ যারা শেয়ার দিয়ে ডান লিখেছেন, অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা আমাদের বার প্রিলি বুস্টার প্যাকেজে যুক্ত হতে চান, উপরের নাম্বারে যোগাযোগ করবেন। 21 তারিখ পর্যন্ত স্পেশাল ডিসকাউন্টে ভর্তি, 24 তারিখ থেকে ক্লাস শুরু, অফলাইন 29 তারিখ থেকে ক্লাস শুরু। আচ্ছা, এরপরে যে বিষয়টা, সেটা সংখ্যাবাচক কিছু কোশ্চেন আমরা প্রত্যেক বছর দেখে থাকি। তাহলে আপনার একটা 7টা আইন আছে। 7টা আইনের সিপিসিতে কতগুলো সংখ্যাবাচক বিষয় আছে, সিআরপিসিতে কতগুলো সংখ্যাবাচক বিষয় আছে, পেনাল কোডে কতগুলো সংখ্যাবাচক বিষয় আছে, এইগুলো একটু আইডেন্টিফাই করেন। ডাকাতি হতে হলে আপনার কয়জন ব্যক্তির সংখ্যা লাগে বলেন? 5 বা তার বেশি। যদি বেআইনি সমাবেশ হতে হয় তাহলে কয়জন ব্যক্তির সংখ্যা লাগে? যদি 34 ধারায় কাউকে যুক্ত করতে হয় তাহলে কতজন ব্যক্তির সংখ্যা লাগে? ঠিক আছে, তাহলে এই যে বিষয়গুলো, কিছু সংখ্যাবাচক বিষয় আছে যে এই সংখ্যার উপর ভিত্তি করে অফেন্স হয়, অথবা সংখ্যার উপর ভিত্তি করে এই যে বিষয়বস্তুটা, এই বিষয়বস্তুর ভিত্তি হচ্ছে সংখ্যা। তাহলে এইভাবে আপনাকে আইডেন্টিফাই করে যে সিপিসিতে আমাকে এই সংখ্যাগুলো প্রয়োজন, সিআরপিসিতে আমাদের এই সংখ্যাগুলো প্রয়োজন। আপনারা জানেন আমরা একটা লাস্ট ভিউ নামে, আপনাদের সর্বশেষ প্রিপারেশনের জন্য লাস্ট ভিউ নামে একটা শীট দিই, শীট লাস্ট ভিউ। এখানে এই বিষয়গুলো একত্রে দেওয়া থাকবে যে এই সংখ্যা, এই জায়গায় এই সংখ্যা, বা এই জায়গায় এই সংখ্যা মনে রাখা প্রয়োজন। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা একটা বিষয় দেখতে পাই, সেটা ব্যক্তিবাচক কিছু বিষয়। ব্যক্তিবাচক বিষয়, ব্যক্তিবাচক বিষয় কি? ব্যক্তিবাচক বিষয় ধরেন খালাসের বিরুদ্ধে আপিল কে করতে পারবে? রাষ্ট্র করতে পারবে নাকি বাদী করতে পারবে? এইগুলো ব্যক্তি রিলেটেড প্রশ্ন। দলিল বাতিল কে চাইতে পারবে? চুক্তি রদ কে চাইতে পারবে? এটা কি চুক্তির পক্ষ হতে হবে নাকি তৃতীয় পক্ষ চাইতে পারবে? ঠিক আছে। লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ, একটা মামলা লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ কে হতে পারবে? এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আমাদের এই ব্যক্তিবাচক প্রশ্ন। এই ব্যক্তিবাচক প্রশ্ন আমরা দেখতে পাই। মেইন প্রফিট কে দাবি করতে পারবে না? এগুলো সব ব্যক্তিবাচক কোশ্চেন। তাহলে এই ধরনের কিছু ব্যক্তিবাচক প্রশ্ন আমরা দেখতে পাই, যে প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় আসে। তাহলে স্পেসিফিক্যালি এগুলো কিন্তু সব ধারায় আমার ব্যক্তিবাচক বিষয় নাই। যে ধারাগুলো ব্যক্তিবাচক বিষয় আছে এবং যে ব্যক্তিবাচক বিষয়গুলো মোস্ট প্র্যাকটিক্যাল বিষয়, সেই বিষয়গুলো আমাদের মনে রাখলেই চলবে বার কাউন্সিল প্রিলি পরীক্ষার জন্য। ঠিক আছে, তাহলে দেখেন, প্রথম বললাম 7টা বিষয়। ইতিহাস আমাকে দেখতে হবে কোন কোন আইনের কতটুকু দেখবো, ধারাভিত্তিক প্রশ্নগুলোর কি কি দেখবো, সংখ্যাবাচক বিষয়ের কি কি দেখবো, ব্যক্তিবাচক বিষয়ের কিছু বিষয় আমাদের এখানে দেখতে হবে। এরপর যে বিষয়টা, সেটা হচ্ছে প্রকার। কিছু কোশ্চেন আসে যে প্রকার থেকে এইটা কয় প্রকার।
যেমন সাক্ষ্য কয় প্রকার, কয়টি মাধ্যমে আপনার হচ্ছে এই অ্যাডমিশন প্রদান করা যায়, অ্যাকনলেজমেন্ট কয় প্রকার, তারপর ধরেন আপনার হচ্ছে এই যে অপহরণ মানে যে হ্যাঁ তাহলে অপহরণের যে বিষয়টা আছে এইটা কয় প্রকার, এই ধরনের যে বিষয়গুলো আছে এই ধরনের অনেক বিষয়ের আমরা প্রকার দেখতে পাই। সেই প্রকার থেকেও আমাদের কিছু দেখতে পাই যেখান থেকে প্রশ্ন থাকে। তাহলে আমাদের সংশ্লিষ্ট ধারার সিপিসিতে এই বিষয়গুলোর প্রকার মনে রাখা দরকার। যেমন আমি যদি তামাদি আইন পড়ি তাহলে তামাদি আইনের কি দেখবো, প্রথম তামাদি আইনে দেখবো 5 ধারায় দেখবো কয় প্রকারের ব্যক্তি আপনার হচ্ছে এই 6 ধারায় কয় ধরনের ব্যক্তি এই সুবিধাটা পায়। 5 ধারায় কি দেখবো, 5 ধারায় দেখবো হচ্ছে কয় ক্যাটাগরির মামলার ক্ষেত্রে এই সুবিধাটা পায়। তাহলে যে বিষয়টা এই রকমের প্রকারের বিষয়টা আমাদের স্পেসিফিক্যালি একটু মনে রাখা প্রয়োজন। এরপর কিছু বিষয় দেখি যে আমাদের এই 7টি আইনের আরেকটা বিষয় মনে রাখা দরকার, সেটা হচ্ছে ব্যাখ্যামূলক বা বিষয়বস্তুগত প্রশ্ন। বিষয়বস্তুগত বিষয় দিয়ে আমাদের বার কাউন্সিলের যে প্রশ্ন, এখান থেকে ম্যাক্সিমাম যে প্রশ্ন আসে এই জায়গাটা থেকে, এখান থেকে প্রায় আপনার বলতে গেলে 50% প্লাস প্রত্যেক বছর এই বিষয় দিয়ে প্রশ্ন থাকে, বিষয়বস্তু দিয়ে প্রশ্ন থাকে। বিষয়বস্তু কি? বিষয়বস্তুগত প্রশ্ন এটা আরেক ধরনের বলা হয়, যে এটা হ্যাঁ এই যে একটা কোশ্চেন যে কত প্রকার প্রতিকার রয়েছে সুনির্দিষ্ট প্রতিকারের, এই ধরনের। আচ্ছা, বিষয়বস্তুগত বিষয় কি? এই বিষয়বস্তুগত বিষয়টা হচ্ছে আমাদের এটা হচ্ছে বিশ্লেষণমূলক বিষয়। বিষয়বস্তুগত বিষয় এটা যেমন হচ্ছে আপনি কি পড়ছেন যে সেকেন্ড রিভিশনের একটা সুযোগ আছে দেওয়ানি মোকদ্দমার ক্ষেত্রে, দেওয়ানি সিপিসিতে। এখন এইখানে দেখবেন অনেক কিছু লেখা আছে। এখানে কি লেখা আছে? কোন আদালতের বিরুদ্ধে কোন আদালতে আপনি এটা করতে পারবেন, লিভ টু সেকেন্ড রিভিশন। তাহলে এই যে লিভ টু সেকেন্ড রিভিশন, আপনার এখন বিষয়বস্তুটা কি দাঁড়ালো যে কোন আদালতে করা যাবে, কোন আদালতের বিরুদ্ধে যাওয়া যাবে। তাহলে হাইকোর্ট ডিভিশনে করা যাবে, জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ যদি প্রথম রিভিশন করা হয় এবং এই রিভিশনে যদি আপনার ন্যায় বিচার ব্যাহত হয়, তাহলে এটা হচ্ছে বিষয়বস্তু। তাহলে এখান থেকে অনেক ধরনের কোশ্চেন আসতে পারে যে এই রিভিশনটা আপনার কোন গ্রাউন্ডে করা যাবে, অবশ্যই ন্যায় বিচার ব্যাহত হতে হবে। দ্বিতীয় প্রশ্ন আসতে পারে এটা কার কাছে করা যাবে, হাইকোর্ট ডিভিশনে করা যাবে। কার আদেশের বিরুদ্ধে করা যাবে, এটা কার আদেশের বিরুদ্ধে, জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ যে রিভিশন শুনানি যে আদেশ দিয়েছে সেই আদেশের বিরুদ্ধে করা যাবে। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়বস্তুগত বিষয়। ঠিক আছে, তাহলে এই ধরনের আমরা দেখি যে বিষয়বস্তুগত জিনিস থেকে আমাদের কি আসে, প্রশ্ন আসে। উপাদান থেকে কোশ্চেন আসে। যেমন আপনাকে যদি বলে বেআইনি সমাবেশের উপাদান কয়টি, এখানে দেখবেন 5টা উপাদান বলা আছে বেআইনি সমাবেশে, যে 5টা বেশি ব্যক্তি যদি 5 ধরনের কার্য করে, এই 5 ধরনের কোনো কার্য সংগঠন করে। আপনার যদি বলা হয় যে এই কি আছে, যেমন হচ্ছে হ্যাঁ যে আপনার যদি দস্যুতা সংগঠন হয়, দস্যুতা সংগঠনের উপায় বা উপাদান কয়টি, দস্যুতা সংগঠনের উপায় বা উপাদান 2টি, এটা হবে চুরি অথবা বলপূর্বক গ্রহণ। এই ধরনের উপাদানগুলো বা উপায় দিয়ে আমাদের বেশ কিছু কোশ্চেন আমরা দেখতে পাই। এরপর যে বিষয়গুলো সেটা হচ্ছে ব্যতিক্রম। আইনের মধ্যে আমরা দেখি ব্যতিক্রম আছে। ব্যতিক্রম থেকে দেখবেন ম্যাক্সিমাম সময় কোশ্চেন আসে, অনেকবার কোশ্চেন আসে যে ডিফামেশনের ব্যতিক্রম কয়টা, 10টা ডিফামেশনের ব্যতিক্রম। আমাদের যে পেনাল কোড আছে, পেনাল কোডের 76 থেকে 106 ধারা যে ব্যতিক্রম, এখান থেকে দেখবেন বার কাউন্সিল প্রিলি লিখিত সব জায়গায় এখানে কি আছে, প্রশ্ন আসে। তাহলে যে বিষয়টা সেটা হচ্ছে ব্যতিক্রমগুলো আমাদের একটু আলোচনায় রাখা দরকার, এবং এই ব্যতিক্রমগুলোর সাথে দেখবেন ডক্ট্রিনের একটা সম্পৃক্ততা আছে। সেই কোন কোন ধারায় কোন কোন ডক্ট্রিন সম্পৃক্ত সেটা একটু আইডেন্টিফাই করে আমাদের মনে রাখা দরকার বা আলোচনা করা দরকার। এরপরে যে প্রশ্নটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে উদাহরণগত। এটা দেখবেন সব উদাহরণ কি আপনাকে দেখতে হবে না। আমি যদি বলি সিআরপিসিতে আপনাকে উদাহরণ কয়টা উদাহরণ দেখতে হবে, 403 ধারার কিছু উদাহরণ দেখতে হবে, চার্জ গঠনের এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, এটা দেখতে হবে। পেনাল কোডে যদি বলি আপনাকে কি সব পেনাল কোডে সব উদাহরণ দেখতে হবে না, জেনারেল এক্সেপশন এখানে কিছু বেছে ইম্পর্টেন্ট উদাহরণ দেখতে হবে। চুরি দস্যুতে এখানে কিছু বেছে উদাহরণ দেখতে হবে। 193 ধারায় কিছু বেছে উদাহরণ দেখতে হবে। এর বাইরে হচ্ছে আপনার সম্পত্তি রিলেটেড যে সকল অপরাধ আছে এখানে কিছু বেছে উদাহরণ দেখতে হবে। এর বাইরে তো আপনার পেনাল কোডে কোনো উদাহরণ দেখার দরকার নেই।
তাহলে যে বিষয়টা এই রকমের উদাহরণ দিয়ে কিছু কোশ্চেন আছে। সুনির্দিষ্ট প্রতিকার আইনে যদি বলি, সুনির্দিষ্ট প্রতিকার আইনে কোন কোন জায়গায় উদাহরণ দেখতে হবে। সুনির্দিষ্ট প্রতিকার আইনে আপনার হচ্ছে 31 ধারা 39 ধারা এখানে কিছু উদাহরণ আছে, এগুলো দেখতে হবে। সেকশন 12 তে কিছু উদাহরণ আছে, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো একটু এক্সেপশনাল। সব উদাহরণ থেকে কিন্তু কোশ্চেন আসে না, সব উদাহরণ আপনাকে দেখতে হয় না। অর্থাৎ কিছু কিছু উদাহরণ আছে কমন, যেটা ধারার সাথে মিলে এটা আপনি পারবেন, কিন্তু যেটা একটু এক্সেপশনাল এই উদাহরণগুলো থেকে কোশ্চেন আসে, এগুলোই দেখতে হয়। তাহলে এইভাবে আমরা এই উদাহরণ থেকেও কিছু কোশ্চেন দেখতে পাই এবং আমরা এটা বলে দেবো যে এই উদাহরণগুলো আপনার এই আইনে পড়তে হবে। ঠিক আছে? তাহলে যে বিষয়টা সেটা হচ্ছে 7টা সাবজেক্টের এই বিষয়গুলো মাথায় রেখে যদি আপনি একটা প্রস্তুতি নেন, তাহলে এই প্রস্তুতির একটা কমপ্লিট প্রস্তুতি হবে এবং একটা ইনক্লুসিভ প্রস্তুতি হবে। কি কি? ইতিহাস একটু দেখতে হবে, কিছু স্পেসিফিক কিছু বিষয়, ধারাভিত্তিক বিষয় দেখতে হবে, সংখ্যাবাচক কোনো ধারা সংখ্যাবাচক বিষয় থাকলে এটা একটু আইডেন্টিফাই করতে হবে, ব্যক্তিবাচক বিষয় আইডেন্টিফাই পড়তে হবে, প্রকারটা একটু দেখতে হবে, বিষয়বস্তু সব জিনিসের বিষয়বস্তু না, যেগুলো মোস্ট প্র্যাকটিক্যাল এবং প্র্যাকটিস হয় সেই বিষয়বস্তু একটু দেখতে হবে, উপাদানগুলো একটু মনে রাখতে হবে, ব্যতিক্রমগুলো একটু মনে রাখতে হবে এবং স্পেসিফিক কিছু ধারা, যে ধারাগুলোর একটু ব্যতিক্রম ধর্মী উদাহরণ আছে সেগুলো আপনাকে একটু দেখতে হবে। এই বিষয়গুলো যদি মাথায় রেখে আপনি প্রিপারেশন নিতে পারেন, তাহলে আপনাকে ওই রকমের যে বিষয়টা সেটা হচ্ছে একদম এলোমেলো করে কোনো পড়ার প্রয়োজন নাই। আপনাকে একদম খুব সংক্ষেপে একদম সঠিকভাবে সুনির্দিষ্ট বিষয় পড়লেই আপনার কমন করবে এবং এই কারণেই আমাদের 120 পেজের নোট থেকে বহুটা 90টা প্রশ্ন কমন ফলানো সম্ভব হয়েছে। ঠিক আছে? আবারও বলি, আপনারা যারা বার কাউন্সিল প্রিলি পরীক্ষা দেবেন, আপনার প্রস্তুতি একদম জিরো। আপনার হাতে এই 3 মাস সময় আছে, 3 মাসের মধ্যে আপনি হচ্ছে প্রিলি পাস করতে চান, তাদের জন্যই আমাদের এই বার কাউন্সিল প্রিলি বুস্টার টার্গেট 90 ডেজ। এবং এখানে আপনাকে কি পড়তে হবে, কতটুকু পড়তে হবে সব বলে দিব। এবং যারা একদম সাজেশন বেসড, এই যে এখন যে পড়াশোনাটা হবে এই 90 ডেজের জন্য, এই পড়াশোনাটা একদম সাজেশন বেসড। সপ্তাহে 4 দিন আপনি লাইভ ক্লাস পাবেন, এই ক্লাসগুলোর রেকর্ডেড ভিডিও আপনি পেয়ে যাবেন এবং নোট, মডেল টেস্ট সবকিছু সহ একটা কমপ্লিট প্যাকেজ। এবং এর বাইরে আপনাকে আমাদের বাইরে আর কিছুই পড়তে হবে না। ওকে, তাহলে আমরা দেখলাম যে 7 বিষয়ে কি কি পড়তে হবে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এতক্ষণ যে আলোচনা করেছি, আলোচনা বুঝতে পেরেছেন কিনা? আমরা একদম ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা দেখার চেষ্টা করব যে খুব সহজে পাস করার উপায় কি। ঠিক আছে? এটা নিয়ে কথা বলবো। ওকে, জীবন মেয়ে যুক্ত হয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তাহলে একটু জানাবেন যে বুঝতে পেরেছেন কিনা, কোনো কোশ্চেন আছে কিনা, এতক্ষণ যে আলোচনা করলাম এটা কেমন লাগলো সেটা একটু জানাবেন। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনটাও করতে পারবেন, প্রস্তুতি সংক্রান্ত যে কোনো বিষয় যদি কোশ্চেন থাকে সেটা করতে পারবেন। আর আমাদের এই বার কাউন্সিল যে প্যাকেজ, এই প্যাকেজের ফি এবং আনুষঙ্গিক বিষয় সম্পর্কে যদি জানতে চান তাহলে ইনবক্স করবেন অথবা উপরের যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন। আজ নুসরাত জাহান, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে আমরা চলে যাই এখন খুব সহজে পাস। খুব সহজে যদি পাস করতে চান, আপনার এতক্ষণ যে বিষয় আলাপ করলাম এই বিষয়গুলো আপনার কিছু না জানলেও চলবে। দুইটা বিষয়, এক, আমরা যে ক্লাস নিব, সাজেশন ভিত্তিক যে ক্লাস নিব, এই ক্লাসটা আয়ত্তে আনতে হবে। অর্থাৎ ক্লাসটা আপনাকে প্রথমে করতে হবে, এটাকে নোট ডাউন করতে হবে এবং এটাকে পড়তে হবে। যদি খুব সহজে পাস করতে চান, এই একটা থিওরি আর আমরা একটা স্পেশাল নোট দিব। এই নোটটাকে বেসিক হিসাবে না ধরে, ক্লাসটা বেসিক হিসাবে ধরে এটা পড়া পড়ে এটাকে জাস্ট রিভাইজ করতে হবে, রিভাইজ। আর 3 নম্বরে সেটা হচ্ছে আমরা কিছু মডেল টেস্ট নেব, এটা মডেল টেস্টগুলো দিতে হবে। এই 3টে কাজ যদি যথাযথভাবে কেউ করে, প্রথম বললাম ক্লাসটা করবেন, ক্লাসটা নোট ডাউন করবেন এবং ক্লাসের পড়াটা আয়ত্তে নিয়ে আসবেন। সেকেন্ড, আমরা যে নোটটা দেব এটাকে একটু রিভাইজ করবেন। আর থার্ড যে বিষয়টা বললাম সেটা হচ্ছে আমরা মানসম্মত কিছু মডেল টেস্ট নিব, সেই মডেল টেস্টগুলো দিবেন। এই 3টে কাজ করার পরে যদি কেউ ফেল করেন তাহলে তার সম্পূর্ণ দায়ভার আমার। বুঝতে পেরেছেন? যে আপনাকে শুধুমাত্র ক্লাস করতে হবে, নোটটা যেটা দিব সেটা পড়তে হবে এবং মডেলটা দিই। এই কারণে আমরা বলি যে আমাদের বাইরে পাস করতে আপনাকে আর কিছুই পড়তে হবে না। আমরা 100% পাসের নিশ্চয়তা এইভাবেই দিচ্ছি যে আমাদের এই 3টা বিষয় যদি আপনি করেন বা পড়েন, মাথায় রাখেন এবং এটা এইগুলো কাজে লাগান, ইনশাল্লাহ আপনি ফেল করার সম্ভাবনা নাই, যদি খুব দুর্ভাগ্য না হয়। দেখেন, আমাদের অলরেডি প্রিলি যে রিসেন্ট একটা ব্যাচ, রিটেন একটা ব্যাচ শুরু হয়ে শেষ হয়ে গিয়েছে। এখানে আমাদের রিটেন ব্যাচের যে সকল স্টুডেন্ট, এই যেমন নুসরাত জাহান, উনি আমাদের রিটেন ব্যাচের স্টুডেন্ট, উনি বলছেন স্যার ক্লাস নোট করলেই পাস ইনশাল্লাহ। তাহলে দেখবেন এরা কেউ যারা আমার কথা শুনছে কারো পরীক্ষা খারাপ হয় না এবং ইনশাল্লাহ বিগত বছরে এবারেও কেউ ফেল করবেন ইনশাল্লাহ, যারা কথা শুনছে। তেমনি ভাবে খুব সহজে পাস করতে চাইলে থিওরি হচ্ছে এটা, ক্লাস করে নোট ডাউন করে পড়া আয়ত্তে নিয়ে আসা, আমরা যে নোটটা দেব এটা রিভাইজ করা এবং মডেল টেস্ট দেওয়া।
এই 3টে কাজ করলে আপনি ফেল করার কোনো সম্ভাবনা সুযোগ নাই। বুঝতে পারছেন? তাহলে আবারও একটু রিপিট করি যে আপনারা যারা এই যে বিষয়গুলো নিয়ে আপনি বুঝেন না, প্রশ্ন দাদা বুঝতে পারতেছেন না, কি পড়বেন বুঝতে পারতেছেন না, কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবেন বুঝতে পারতেছেন না, মানসম্মত মডেল টেস্ট পাথ খুঁজে পাচ্ছেন না, কতটুকু পড়বেন, কোন জায়গা থেকে পড়বেন, কি কি পড়বেন এটাও বুঝতে পারতেছেন না, তাদের জন্যই আমাদের বার কাউন্সিল প্রিলি বুস্টার টার্গেট ফর 90 ডেজ এর যে প্যাকেজ। আপনার শুধু কাজ এখানে যুক্ত হওয়া এবং এখানে যুক্ত হয়ে আমাদের যে বিষয়গুলো বলবো আগে কি করছেন না করছেন সব বাদ, এখন থেকে নতুন করে শুরু করেন। 90 ডেজের প্যাকেজে যুক্ত হয়ে আপনি এটা কথাগুলো অনুসরণ করেন, ইনশাআল্লাহ আপনি ফেল করবেন না। ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, নোটটার আপডেটের কাজ শেষ, নেক্সট মান্থের শুরুর দিকে নোট কুরিয়ার করা হবে। ঠিক আছে? আচ্ছা, আর সর্বশেষ যে বিষয়টা বলবো বা গুরুত্ব দিয়ে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যারা একদম পাস করতে চান, পাশের বিকল্প নাই, তাদের জন্য এই 90 ডেজের প্যাকেজটা। অর্থাৎ এক প্যাকেজে বেসিক টু প্র্যাকটিক্যাল যা যা লাগে আপনার, নোট, মডেল টেস্ট, কুইজ টেস্ট, রিভিউ ক্লাস সবকিছু এখানে থাকবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যারা এতদিন সময় অবহেলায় পার করেছে, এখন পর্যন্ত শুরু করতে পারেন নাই পড়াশোনা, তাদের জন্য এই প্যাকেজটা একদম জিরো থেকে একদম আপনাকে পাস করার উপযোগী করার জন্য যা যা দরকার। একটা ভালো একটা টাইম পেয়েছেন 90 দিন, এই 90 দিনে আপনি এটা 100% সম্ভব। আবার একটু শেষ শুরুর দিকে বলি যে আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন আপনারা অবশ্যই 3টা বিষয় মাথায় রেখে প্রিপারেশনটা নেবেন। প্রথমে আপনাকে একটা প্ল্যান তৈরি করেন, এই প্ল্যানটা এক্সিকিউট করেন, কি কি পড়তে হবে এটাকে আইডেন্টিফাই করে কাজে নেমে পড়েন। এই 3টে কাজ যদি করতে পারেন আপনাকে আসলে আপনি আমাদের কাছে পড়লেন আর না পড়লেন সমস্যা নেই, আপনাকে পাস করার সম্ভাবনা 100%। কি কাজ? আপনাকে একটা প্ল্যান করতে হবে, কি কি পড়তে হবে এটা আইডেন্টিফাই করতে হবে এবং প্ল্যানটা এক্সিকিউট করতে হবে। এই 3টে কাজ যদি এই আগামী 3 মাস যে সময় আছে বা 90 দিন যে সময় আছে, এই 90 দিন যদি ধারাবাহিকভাবে যেভাবে বললাম যে আপনাকে প্রথম এইভাবে পড়তে হবে, তারপর টাইমটাকে শর্ট করে এইভাবে পড়তে হবে, তারপর আপনাকে রিভাইজ দিতে হবে, এইটা যদি আপনি ধারাবাহিকভাবে আপনি এটা করতে থাকেন, এই 90 দিন ইনশাআল্লাহ আপনার প্রিলি এবং রিটেনের 50% প্রিপারেশনটা। ঠিক আছে? বাকি একটু টপিক ভিত্তিক কিছু কেস লটেস বা প্র্যাকটিক্যাল বিষয় জানলে রিটেনও শেষ। তাহলে আবারও বলবো যে সেটা হচ্ছে আজকের ক্লাসটা আপনাদের কেমন লাগলো আমি একটু জানার চেষ্টা করছি, আপনাদের কমেন্টের অপেক্ষায়। আপনারা যারা শেয়ার দিয়েছেন অসংখ্য ধন্যবাদ। যারা বার কাউন্সিল প্রিলি বুস্টার প্যাকেজে যুক্ত হতে চান তারা যোগাযোগ করবেন। স্যার মিজান বলেছেন স্যারের ক্লাসগুলো নিজে নোট করে পড়তে পারলে ইনশাল্লাহ পাস। ওকে মিজান আমাদের স্টুডেন্ট, সাবেক স্টুডেন্ট। মামুন খান বলছেন ইনশাল্লাহ পাস করবো, থ্যাংক ইউ। চম্পা বলেছেন আলহামদুলিল্লাহ চমৎকার ভাই। ওকে, আপনাদের যদি কোনো কমেন্ট থাকে জানাবেন, আপনাদের কেমন লাগলো আজকের সেশনটা সেটা জানাবেন। আপনারা যারা এখনো শেয়ার দিন শেয়ার দিয়ে দিবেন, আপনাদের যে সকল বন্ধুরা আছে বার কাউন্সিল প্রিলি পরীক্ষার্থী তাদের একটু মেনশন দিবেন এবং আপনারা যে কথাগুলো বললাম এইগুলো অনুধাবন করে কাজে নেমে পড়বেন, এইটাই হচ্ছে প্রত্যাশা। আচ্ছা, সাহেবউদ্দিন যুক্ত হয়েছেন ক্যাপিটাল ল কলেজ থেকে, মহাখালী থেকে। ওকে, থ্যাংক ইউ। সুলতানা পারভিন স্যারের ক্লাস অনেক সুন্দর, থ্যাংক ইউ। হ্যাঁ, সুলতানা পারভিন আমাদের ফারিয়া রহমান এরা আমাদের স্টুডেন্ট। যে বিষয়টা বলবো আপনাদের জন্য এখন যে বিষয়গুলো পড়াবো সব সাজেশন ভিত্তিক পড়াবো, অর্থাৎ 90 ডেজের যে প্যাকেজটা এই রকমের পড়াবো। আচ্ছা, সাহেবউদ্দিন বলেছেন ক্লাস সুন্দর হচ্ছে। ওকে, ফারিয়া মাশাআল্লাহ অসাধারণ ক্লাস স্যার। ওকে, এটা মূলত একটা গাইডলাইন ক্লাস। আমাদের যে 24 তারিখে যে ক্লাসটা সেই ক্লাসটাও আমরা ওপেন রাখবো। এই যে টোটাল একটা গাইডলাইন দিয়েছি যে এই প্যাটার্নে আপনাকে কিভাবে পড়তে হবে এবং সাজেশনমূলক আপনি কিভাবে পড়বেন সেই বিষয়টা আমরা দেখানোর চেষ্টা করব। তো সুতরাং সেই ক্লাসে আপনারা যুক্ত হবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে এখানে শেষ করবো। আবারও বলছি যে খুব সহজে পাস করতে চাইলে আমাদের ক্লাস করবেন, ক্লাস বুঝে নোট করবেন, আমাদের নোটটা একটু রিভাইজ দেবেন এবং মডেল টেস্ট দিবেন। আমাদের বাইরে আপনাকে কিছুই পড়তে হবে না, জাস্ট আপনি এখন থেকে একটা স্পেসিফিক টাইম ফিক্স করুন, এই টাইমটা আমাদের পিছনে দেন অথবা আপনার পড়ার পিছনে দেন, ইনশাল্লাহ আপনি পাস করবেন। তো যাই হোক, শেষে যে বিষয়টা বলবো সর্বোপরি সেটা হচ্ছে আমরা একটা মডেল ক্লাস দেব, সেই ক্লাস দেখার যারা পরবর্তীতে প্রিলি এক্সাম দেবেন সেই ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আপনারা যে যেখান থেকে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ, যারা শেয়ার দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা ক্লাসে পার্টিসিপেট করেছে এবং বন্ধুদেরকে মেনশন দিয়েছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ। তো আজকে এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো সেশনে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।